আসসালামু আলাইকুম, আমি মারুফা এনিন এসএফএড নিবেদিত কৃষি বিষয়ক অনুষ্ঠান মাটির কথায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি এসেছি সোলমাইদ ভাটারা গুলশানে নর্থ বেঙ্গল ডেইরি ফার্মে। এই ফার্মটির যাত্রা শুরু হয় 2013 সালে, এখন 2025। এই ফার্মে বেশ কয়েকটি ভালো মানের গাভী আছে যা আমার নজর কেড়েছে। যেমন এই গাভীটিকে যদি আমরা খেয়াল করি, ওর এই জায়গাটা যদি দেখি একেবারে স্ট্রেট আছে। যারা অভিজ্ঞ খামারি ভাই আছেন তারা এই জিনিসটা খুব ভালো করে বোঝেন। এবং ওর হিপ বোন পিন বোনটাও যদি খেয়াল করি, হিপ বোন পিন বোনের যে দূরত্বটা সেটা একটা দেখার বিষয় রয়েছে। এবং সেই সাথে এই যে ওর একটা দুগ্ধ শিরা আছে, দুগ্ধ শিরা এবং ওলান, ওর ওলানটা দেখার মতো। ওর ওলানটা আমার খুব পছন্দ হয়েছে, বেশ সুন্দর গঠনের। আমরা অনেকেই মনে করি যে ওলান বুঝি বড় হলেই বেশি দুধ, ব্যাপারটা কিন্তু এরকম নয়। ওর ওলানটা বেশ একটা ভালো সাইজে রয়েছে এবং বাটগুলোও ভালো আছে। আর পিছন সাইডটাও যদি আমরা খেয়াল করি, এই জিনিসগুলো আসলে অভিজ্ঞ খামারি ভাইরা খুব ভালো বুঝতে পারে যে ওর ব্যাক সাইডটা কেমন পজিশনে আছে, আর একটা পায়ের সাথে আরেকটা পায়ের যে দূরত্বটা থাকে সেইটা কতটা রয়েছে। আরও অনেক কথা হবে আমাদের খামারি ভাইয়ের সঙ্গে, প্রকৌশলী মকবুল হোসেনের সঙ্গে। আশা করছি পুরো আয়োজন জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। মকবুল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি একটু শুরুতে যেতে চাইবো যে 2013-তে মাত্র 4টি গরু দিয়ে তার শুরু হয়, কেন হয়েছিল সেটা একটু জানার দরকার রয়েছে। মকবুল ভাই বলবেন। তখন আমি তো নিজে প্রকৌশলী, তখন একটা প্রাইভেট কোম্পানিতে জব করতাম। তা আমার 2 বাচ্চা ছিল, আর আমার ওয়াইফও স্কুল টিচার। তা আমার বাচ্চাদেরকে এই গরুর দুধের উপরেই সারাদিন নির্ভর করতে হতো। বাসায় একটা মেয়ে ছিল, এই গরুর দুধ বাচ্চাদের খাওয়াবো, এই দুধ নিয়ে আমরা অনেক টেনশনে ছিলাম। কোনোদিন পাতলা আসে, কোনোদিন নষ্ট হয়ে যায়, এইটা নিয়ে আমরা সারাক্ষণেই আমার ওয়াইফ সহ আমরা টেনশনে ছিলাম। তো তখন যে এই দুধের একটা বিশাল একটা মানে আমাদের যে কষ্ট দিছে, একদিন দুধে আমরা ওই চিংড়ি মাছ পেলাম, এতে আরও খুব আমরা মন খারাপ করলাম। তো ওখানেই আমার ওই দিনই মনে হচ্ছিলো যদি আমি একটা গরুর ব্যবস্থা করতে পারতাম, কিছু দুধের ব্যবস্থা করতে পারতাম, তাহলে আমার বাচ্চাদের একটা হয়তো, আর আশপাশে আর কয়েকটা বাচ্চা যদি আমি এই দুরবস্থা থেকে মুক্তি দিতে পারতাম তাহলে ভালো হতো। তো ওখান থেকেই আমার মাথায় এই ব্যাপারটা আসলে ছিল। তো যখন আমি 2013 সালে ওই ব্যাপারটাকেই আমি ভিতরে খুব কল্পনা করে গাভী কিনে এনেছিলেন? আমি 4টা গাভী কিনছি। 4টা গাভী এনেছিলেন। আমি ওই জায়গাতে একটু যেতে চাইবো। আপনি 4টি গাভী দিয়ে শুরু করলেন এটা নিজের পারিবারিক চাহিদা মেটানোর জন্য, কিন্তু ঠিক কখন মনে হলো যে আমি এটি কিনে বাণিজ্যিকভাবে মুভ করতে পারি? না, যখন আমি গরু কিনলাম তখন তো আর 4টা গাভীর দুধ আমার লাগে না। তো আমি আশপাশে আমার প্রতিবেশী, আমার বন্ধুবান্ধবদের ওনারা চাইলেন দেওয়া শুরু করলাম। তো দেখলাম যে দিন দিন আমার চাহিদা বাড়তেই থাকলো। তো এক সময় মনে হলো যে আমি আমার আসলে এটাকে একটা পেশা হিসাবেই নেই। তখনই আসলে ওই 4টার পরেই আমি আর কিনি নাই। তো ওই 4টাকেই আমি চাকরি ছেড়ে দিয়ে এখানে পূর্ণ সময় দেওয়া শুরু করলাম। তো আলহামদুলিল্লাহ খুব অল্প সময়েই আমার ওই বাচ্চাগুলো বড় হলো, আরও বাচ্চা দিল। তো আমি খুব আধুনিকভাবে, এই আগে তো মানুষ কলসে করে দুধ দিত, তো আমি যেহেতু ইঞ্জিনিয়ার মানুষ, আমাকে আর স্মার্ট হয়ে কাজ করতে হবে। তো আমি ওই পলি প্যাকেট করে তারপরে ইনশাল্লাহ মার্কেটিং শুরু করলাম। বর্তমানে আপনার গ্রাহক কতজন? আমার বর্তমানে অ্যাক্টিভ গ্রাহক প্রায় 14,000, আর ডিএক্টিভ তো আরও কয়েক হাজার, যারা আমাদের প্রতিদিন মান্থলি দুধ নেন, মান্থলি প্রোডাক্ট নেন, অন্যান্য প্রোডাক্ট, এমন 14,000। আর যারা ক্যাশ অন নেন, অনলাইনে নেন, এগুলো তো ইনশাল্লাহ আরও প্রায় 25,000 ঊর্ধ্বে। আচ্ছা, গ্রাহকের কাছে প্রোডাক্ট কিভাবে সরবরাহ করছেন? আমার ওই ডেলিভারি ম্যান আছে, আমি বাইসাইকেলে বক্স করে আশপাশেগুলো আমি ওইভাবে দিই, আর দূর দূরান্তেগুলো অন্যান্য যানবাহনের দিই। আচ্ছা, এই মুহূর্তে গাভী আছে কতগুলো? প্রায় 200-র মতো। 200-র মতো। প্রোডাকশনে আছে কতগুলো? প্রায় 130-140টা থাকি। আর প্রতিদিন কত লিটার দুধ পাচ্ছেন? মোটামুটি 1400 লিটার পাই। আপনি দুধ কত করে বিক্রি করছেন? আমি দুধ বিক্রি করি 110 টাকা। 1 লিটার দুধ উৎপাদন খরচ কত?
ওই হিসাবে খরচ করতে হতো, আসলে দুধে তেমন লাভ নেই। যদি আমি বলি 1 লিটার দুধে এখন বর্তমান প্রোডাকশন খরচ প্রায় 100। যদি আপনি জেনুইনভাবে এবং খুব অর্গানিকভাবে করতে চান, সব কিছু আপনার পরিবেশ, গরুর খাদ্য সবগুলোই যদি আপনি ঠিক মতো রেখে স্বাস্থ্যসম্মত রেখে করতে চান, তাহলে এটা লাভ থাকে না, লাভ থাকবে না। আমি লাভ করি, আমি বাই প্রোডাক্ট করি, ওই বাই প্রোডাক্টে গিয়ে টিকে আছি কম। এই জায়গাটি আমরা বোঝার চেষ্টা করব, যদি দুধ উৎপাদন খরচ যেটা বলছেন মকবুল ভাই এবং যেটা বিক্রি করছে এইটা যদি হয়, তাহলে দুধ থেকে তেমন একটা প্রফিট কিন্তু আসছে না। তাহলে প্রফিটটা কিভাবে বের হয়ে আসছে একটি খামার থেকে, সেটি আমরা খোঁজার চেষ্টা করব। মকবুল ভাই, আমাকে একটু বুঝিয়ে বলবেন কি, আপনি তো অনেকটা বছর হলো এখানে আছেন, যদি কেউ খামার করতে চায় তাদের আসলে প্রথমে কোন বিষয়গুলোকে মাথায় রাখা উচিত বলে মনে করেন, এবং আপনি কিন্তু অনেক সমস্যার সাথে মোকাবেলা করেই কিন্তু আজকে এই পর্যায়ে এসেছে। না, প্রথমত যে খামারি আসতে চাই, প্রথমত উনি যোগ্য কিনা, ওনার এই খামারে কাজ করার মতো ওনার মানসিকতা, ওনার ধৈর্য, ওনার সততা, এইগুলো তার মনোবল, এইগুলো ওনার ঠিক আছে কি না। যদি ঠিক থাকে, এগুলোর প্রতি ওনার আস্থা থাকে, তাহলে আসা উচিত, না হলে এখানে আসা উচিত। এখানে অনেক সময় দিতে হয়, অনেক ধৈর্য ধরতে হয়, সততা থাকতে হয় অটল, এবং লেগে থাকতে হবে। কারণ এখানে তো আপনার ওইভাবে হুট করে লাভ পাবেন না, প্রফিট পাবেন না। এখানে মানে আপনাকে এই প্রফিটটা বের করতে হলে আপনার মেধা, কৌশল, ধৈর্য, সময়, এইগুলো সবগুলো একত্রিত করেই আপনাকে তিলে তিলে এগোতে হবে। আপনার খামারের কি অবস্থা আমাকে একটু বলেন তো। আপনি এখানে তো অনেক দিন ধরে বাচ্চা উৎপাদন হচ্ছে, এখন কোন জেনারেশন চলছে আমাকে একটু বলতে পারেন কি? আমি তো ওই 13 সালে 4টা গাভী নিয়ে শুরু করছিলাম, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ 200-র মতো। তো এখানে আমার প্রায় এখন 3rd জেনারেশন চলতেছে। 3rd জেনারেশন চলছে। আচ্ছা, আপনার এই খামারে সর্বনিম্ন কত লিটার দুধ পাচ্ছেন আর সর্বোচ্চ কত লিটার দুধ পাচ্ছেন? সর্বনিম্ন যদি ধরেন তো 12 লিটার পাই, আর সর্বোচ্চ 22 লিটার 24 লিটার এখন পেয়ে থাকি। আচ্ছা, আপনি জেনারেশনের কথা বলেছেন যে 3rd জেনারেশনের গাভী আপনার এখানে আছে, আমি একটু ওই জায়গায় যেতে চাই, চলুন। দুধের জন্য ডেইরি খামার করা হয়ে থাকে এবং দুধের উৎপাদন বাড়ানোর জন্য খামারে জাত উন্নয়নের মাধ্যমে কিন্তু কাজ করা হয়ে থাকে। আর এখনো পর্যন্ত আমরা দেখেছি মকবুল ভাই ডেইরি খামারে ফ্রিজিয়ানটাকে নিয়েই বেশি কাজ করা হয়ে থাকে, এবং এটি আমাদের ওয়েদার ফ্রেন্ডলিও আছে। আপনারাও স্বাচ্ছন্দ্য বোধ করছেন এই জাতটিকে লালন পালন করার ক্ষেত্রে, তাই তো? আপনি কি শুধু ফ্রিজিয়ানটা নিয়েই কাজ করছেন, নাকি পাশাপাশি অন্যান্য কোনো জাতও আছে? না, আমার এখানে দুটোই আছে, জার্সি ফ্রিজিয়ান দুটোই আছে। আপনি যেটা বলছেন জার্সিটা, হ্যাঁ কথা সত্য, জার্সিটা দুধের মান ভালো, খাদ্য কম খায়, এবং বাচ্চাও তারা নিয়মিতই বছরে বছরে বাচ্চা দেয়। আর ফ্রিজিয়ানটা যেটা আমাদের জন্য খামারির জন্য ভালো হলো কি, ফ্রিজিয়ানে প্রোডাকশনটা বেশি এবং গরুর সাইজও বেশ বড়। ফ্রিজিয়ানটা একটা বাচ্চা পায়, ষাঁড় বাচ্চাই হোক বা গাভী বা মেয়ে বাচ্চাই হোক, সেটা কিন্তু অনেক বড়, জন্মই বড় হয়। তবে এটা 1 বছর পারলে লাখ খানেক টাকা বিক্রি করে দেয়। কিন্তু জার্সিতে দুধ ভালো, তার দুধের মান ভালো, খাদ্য কম খায়, কিন্তু আবার ওই গরুটার মূল্য কম পায়। আমার মতে আমি যেটা করি, ফ্রিজিয়ানটাই আমি সবচেয়ে বেশি বর্তমানে রাখছি। আমার হাতের ডানে এখানে আমরা 3টা গাভী দেখতে পাচ্ছি। এই 3টা গাভী কিন্তু সিরিয়ালে রাখা হয়েছে আপনাদের উদ্দেশ্যে। আমাদের এইখানে প্রথমটি আছে 2nd জেনারেশন, আর পরেরটা হচ্ছে 3rd জেনারেশন, এর পরেরটা রয়েছে 4th জেনারেশন। ডেইরি খামারে জেনারেশন ম্যাটার করে। কেন আমরা জেনারেশনের কথা বলছি সেটা মকবুল ভাই বলবেন। আমরা প্রথম গাভী দিয়ে শুরু করলে যে সেই গাভীটা কত % বীজে তার জন্ম, কি পরিবেশে ছিল, তার রেকর্ড কিপিং আমরা কিছুই জানি না। সে গ্রামের না শহরের কোন আবহাওয়ায় সে ছিল, কিন্তু এখানে তো এক এক এলাকার আবহাওয়া এক এক রকম, এক এক এলাকার খাবারের এক এক রকম তার ঘ্রাণ স্বাদ। তো ওই যে গাভীটা নতুন একটা জায়গায় আসার পরে তার কিন্তু আমরা সেরকম ভালো একটা পাই না। যেমন সে খাদ্য অবস্থা হবে না, সে পরিবেশটাকে সহজে মেনে নেবে না, সে নানারকম অসুখ বিসুখে জড়িয়ে যাবে। কিন্তু যখন তার পেট থেকেই আমার এখানেই একটা বাচ্চা জন্ম হবে, সে এখানকার পরিবেশে কিন্তু সে বড় হবে, এখানকার খাদ্য, এখানকার আলো, এখানকার বাতাসে সে বড় হচ্ছে, ওটা কিন্তু এখানকার আবহাওয়ায় সে মানিয়ে গেল। তার অসুখ বিসুখ,
তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এবং সাথে সাথে তার দেহের মাংস বা যেটা আমরা গ্রোথ বলি সেটাও বেড়ে যায় এবং তার মিল্ক প্রোডাকশনের হারও বেড়ে যায়। তো এই জন্য এই জেনারেশন ব্যাপারটা অনেক বড় এখানে ম্যাটার করে। জি। আচ্ছা, এটি কি আপনার ঘরেই জন্ম নিয়েছিল নাকি এটি বাইরে? এইটা আমার সেকেন্ড জেনারেশন। আমি ওর মারে কিনছিলাম, ওর মায়ের বাচ্চা এটা, যে আমি 4টা গাভী কিনছিলাম, সেই গাভীর প্রথম বাচ্চা এগুলো। তাহলে এখানেই জন্ম নিয়েছে? এটা এখানে জন্ম। তাহলে ওকে কত পার্সেন্ট সিমেন্ট ব্যবহার করা হয়েছিল? আমি এর মোটামুটি জার্সির বীজ দিয়েছিলাম, তো মোটামুটি আমি তখন তো অতটা বুঝতাম না, 80% দেওয়া হয়েছিল। আচ্ছা, ওর বাচ্চাই হচ্ছে আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে জার্সির বাচ্চা, তাই তো? যে এটা জার্সির, যদিও জার্সির বীজ কিন্তু আমাদের অ্যাভেলেবেল না, তো আমি ফিজিয়ান বীজ দিয়েই কিন্তু ফিজিয়ান বাচ্চা নিয়েছি। আচ্ছা আচ্ছা, এটা কি আপনি ভালো মনে করছেন? আমার কাছে আসলে ফ্রিজিয়ানের দুধের প্রোডাকশন ভালো, যার কারণে আমি আসলে আর আমাদের দেশিরা বলছি জার্সির বীজ অ্যাভেলেবেল না আমাদের এখানে, যে এআই কর্মীগুলো ওই কাছে চাইলেও পাওয়া যায় না তেমন একটা, যার কারণে আমি জার্সি নিছি। তা আলহামদুলিল্লাহ এর চেয়ে তার রেকর্ড আরও ভালো। আচ্ছা, আমরা একটু শুনবো যে ওর মা কত লিটার দুধ দিচ্ছে আর মেয়ে কতটা দুধ দিচ্ছে। এই আমাদের প্রথম থেকে 16 থেকে 18 লিটার দুধ দিত। ওকে। এখন এই মোটামুটি 6-7 বাচ্চার মা। ওর যে সেকেন্ড থার্ড জেনারেশন, এইটা মোটামুটি 22 লিটার দুধ দেয়। ও 22 লিটার দুধ দিচ্ছে এই মুহূর্তে। ও কি বাচ্চা দিয়েছে? হ্যাঁ, ও দুটো বাচ্চা অলরেডি হয়ে গেছে। দুটাই কি মেল না ফিমেল? একটা মেল একটা ফিমেল। আচ্ছা, বাহ, সমান আছেন। ওর এই যে প্রথম বাচ্চা সেটাই সাইডে আছে। ওকে। আচ্ছা, এটা যদি আমরা একটু খেয়াল করি, গঠন দিক থেকে আমরা মোটামুটি প্রথম অবস্থাতে বুঝে নিতে পারি যে ও একটা ভালো মানের গাভী, এরকম আমরা বুঝে নিতে পারি। সেটা কিভাবে আপনারা যদি একটু খেয়াল করেন, এই গাভীটার এই জায়গাটা কিন্তু একদম স্ট্রেট আছে, হ্যাঁ, একদম সোজা আছে, ওইখানটাতে গিয়ে একটু উঁচু আছে। আর মাথার এই জায়গাটা যদি আমরা খেয়াল করি, মাথাটা যদি আপনারা একটু খেয়াল করেন, তাহলে এইখানে একটা টায়রার মতো আছে। হ্যাঁ, এটা দেখেও বোঝা যায় যে না, এটা একটা ভালো গাভী। এবং সেই সাথে আমরা হিপ বোন এবং পিন বোন এইগুলাও কিন্তু খেয়াল করতে দেখি খামারি ভাইদের। হিপ বোন এবং পিন বোনের একটা দূরত্ব কিন্তু যারা অভিজ্ঞ খামারি ভাইরা আছে তারা খুব এই জিনিসটাকে খেয়ালে রাখে, কারণ হিপ বোন এবং পিন বোনের মধ্যে যদি দূরত্ব ভালো থাকে তাহলে অনেক সময় আপনারা দেখেন না যে বাচ্চা প্রসব করার সময় বাচ্চাটি বের হয়ে আসতে চায় না, গাভীটির কষ্ট হচ্ছে, বাচ্চাটির কষ্ট হচ্ছে। এইটা দেখে কিন্তু আপনারা বুঝে নিতে পারবেন যে হিপ বোন এবং পিন বোনের দূরত্বটা যদি আপনারা বুঝে যেতে পারেন, তাহলে ওই বাচ্চা প্রসবের যেই সমস্যাটা হয় বা কষ্টটা হয় সেটা কিন্তু অনেকটাই কমে যাবে যদি দূরত্বটা থাকে, তাই তো ভাইয়া? ওকে। ও দিচ্ছে 22 লিটার দুধ। আর পরেরটা হচ্ছে 4th জেনারেশন। ও এইভাবে প্রথম মা হয়েছে, সেও যেহেতু প্রথম মা হয়েছে, তো বর্তমান ওর প্রায় এখনই 18 লিটার পাই আমরা। এটা যখন সেকেন্ড মা বা থার্ড মা হবে, এটা ইনশাল্লাহ আশা করি 22-এর পার দিবে। আপনার এখানে তাহলে কত পার্সেন্টেজের গাভী বেশি? আমার এখন মোটামুটি 70 থেকে 75% গাভী বেশি। 100% আপনারা ব্যবহার করছেন না? আগে করতাম 90%, 95, 100 করতে, কিন্তু সেগুলো আমাদের এই আবহাওয়ায় আসলে বেশি দিন টিকসই হয় না। আচ্ছা, তাহলে আপনি এটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন? জি, আমার এতে অসুখ বিসুখ কম হয়, হয়তো দুধে হয়তো প্রোডাকশন একটু কম হলেও সেই গরুটা বেশি দিন লাস্টিং করে। তাহলে এই যে ঢাকা শহরের মধ্যে এরকম একটি খামার, আপনার শেড ব্যবস্থাপনাও আমি দেখতে পাচ্ছি যথেষ্ট আধুনিক আছে, তো এই ব্যবস্থাপনার মধ্যে দিয়ে সব কিছু মিলিয়ে কি কোন অবস্থাতে আছেন? আমি আবারও যদি ওই জায়গাটাতে যাই। আমি তো আসলে যদিও প্রকৌশলী ছিলাম, রড সিমেন্ট নিয়ে আমার কাজ ছিল, আমি আজকে 12 বছর আগে এখানে প্রবেশ করছি। তো এখানে নিয়েও আমি সারা দিন গবেষণা করি, এটা নিয়ে আমি এস্টিমেট করি, ভাবি। তো আমার যেটা হলো এইখানে এই ঢাকা শহরে এই গরু লালন পালন করতে হলে প্রায় 10 লিটার দুধ গরুটার পিছনে খরচ হয়। এই 10 লিটারের ঊর্ধ্বে যা পাবেন সেটা হয়তো মালিকের প্রফিটে যাবে। কতগুলো গাভী রাখা যায়? এখানে 100 গাভী রাখে। 100 গাভী রাখা যায়। আর শেডের দৈর্ঘ্য এবং প্রস্থে কতটুকু?
এটা লম্বায় 300 ফিট আর চওড়ায় হলো এটার 80 ফিট। এক একটি গাভীর জন্য আপনি জায়গা রেখেছেন কত, 4 ফিট? 4 ফিট হবে? জি, পাশে 4 ফিট আর লম্বায় 9 ফিট। ড্রেনেজের একটা ব্যবস্থা করেছেন। আর এই গোবরটা সরাসরি কোথায় যাচ্ছে? এটা আমার বায়োগ্যাস চেম্বারে যায়। বায়োগ্যাসের মাধ্যমে কি কি ব্যবহার হচ্ছে? বায়োগ্যাসের মাধ্যমে আমার তো এখানে যে রান্না বান্না হয়, আমার মিষ্টি, দই, মিষ্টি এগুলোতে কাজে লাগাই। বাহ, প্রসেসটা ভালো। গোবরটাকে কাজে লাগাতে পারছে। জি, এবং বায়োগ্যাসের চেম্বার থেকে গোবরটা বের হয়, সেটা আরো খুব উৎকৃষ্ট মানের সার। সেটা আমি আবার কাজ চাষে ব্যবহার করি, কিছু বিক্রি করি। ঢাকার যারা ছাদ কৃষি করেন ওনাদের কাজে লাগে। আচ্ছা আচ্ছা, জৈব সার তৈরি করছেন। জি। ঘাস খেতে দেখছি। এবার আমরা একটু শুনি, ভালো জাত হওয়ার পাশাপাশি কিন্তু ডেইরি খামারের সফলতার পেছনে খুব গুরুত্বপূর্ণ একটি জায়গায় কাজ করে হচ্ছে খাদ্য ব্যবস্থাপনা। খাদ্য ব্যবস্থাপনা যদি সঠিক না হয় তাহলে কিন্তু আপনি কিছুতেই কিছু করতে পারবেন না। আপনার খামারে ভালো জাতের গাভী থাকলেও সেটা আস্তে আস্তে কিন্তু দুধের প্রোডাকশন কমিয়ে দেবে এবং গাভীও আস্তে আস্তে দুর্বল হতে থাকবে। তো আপনার খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে একটু শুনতে চাই, খামারের খাদ্য ব্যবস্থাপনা। গরুর খাদ্য ব্যবস্থাপনাটা খুব গুরুত্বপূর্ণ। যেমন আমি গরুকে 2 বেলা কাঁচা ঘাস দিই এবং নিজের চাষ করা কাঁচা ঘাস। 1 বেলা শুকনো খড় দিই, কেটে খড় দিই, আর 2 বেলা সামান্য কিছু দানাদার খাবার দিই। আমার দানাদার খাবারের মধ্যেও আমি নিজেই এখানে উৎপাদন করে থাকি। শুধু আমি গ্রাম থেকে রটা নিয়ে আসি, যেমন গম, ভুট্টা, কিছু ধান থাকে, আর আমার এখানকার সরিষার খৈল, সেগুলো আমি নিজেরাই পেস্ট করে দানাদার করে খাওয়াই। সেটা সামান্য, এবং সেটা হবে আপনার কোন গরুটা কতটুকু দুধ দেয় সেটার উপর নির্ভর করে। যেটা একেবারে দুধ দিচ্ছি না সেটা হয়তো 2 কেজি, যেটা ভালো দুধ দেয় সেটাকে 2.5 কেজি বা 2-3 কেজি দিলাম। এইভাবে এইটাকে বুঝতে হবে কোন গরুটার কতটুকু খাদ্যের প্রয়োজন, কতটুকু দুধ দেয়, তার বডি ওয়েট কতটুকু, এটুকু আসলে মাথায় নিয়েই আপনাকে এই খাদ্যটা প্রোভাইড করতে হবে। তো শুধু এক প্রকার খাদ্য খাওয়াইলে কিন্তু গরু ভালো থাকবে না, দুধের মান ভালো থাকবে না। তো এই যে খড়, কাঁচা ঘাস, দানাদার খাবার, এইগুলোকে একটা পার্সেন্টেজে আনে সুষম খাদ্য তৈরি করতে হবে। সে খাদ্যটা আপনার পরিমিতভাবে তাদেরকে প্রোভাইড করতে হবে। আচ্ছা, আর রোগবালাই সম্পর্কে একটু শুনবো। রোগবালাই হলে কি, একজন যদি প্রতিষ্ঠিত খামারি হয়, উনি যদি টাইমলি সকল ভ্যাকসিন, খাদ্য ব্যাপারটা মাথায় রাখেন, পরিবেশ সুন্দর রাখেন, তাহলে রোগ অত ভালো একটা তেমন হয় না। আর একজন খামারিকে তার গরুর প্রাথমিক চিকিৎসাটা জেনে রাখতে হবে, যে তাকে জানতে হবে যে কোন গরুটা কী অবস্থা, কার মন খারাপ, কোন গরুটা খাবার কম খাচ্ছে বা কার পায়খানা খারাপ। যদি আমরা ওষুধ বা চিকিৎসা ব্যবস্থাপনার কিছু আইডিয়া থাকে, যদি আমরা শুরুতেই কিছু ট্রিটমেন্ট দিয়ে দিই, তাহলে দেখবেন এটা আর বড় আকার ধারণ করবে না। আচ্ছা, একটা শব্দ কিন্তু খামারের মধ্যে আমরা পাচ্ছি, এখানেই কি সেই আপনার সরিষার তেল যে তৈরি করা হয় সেটি কি এখানেই করা হয়ে থাকে? জি জি, আমার এখানে শুধু খালি গরু খামার না, এটা একটা শিল্প নগরী বলতে পারেন। কারণ এখানে আমি সরিষার তেল ঘানি চলে, এখানে আমার গরুর যে খাদ্য এখানে উৎপাদন করি, এখানে ক্রাশ করি, এখানে ঘাস কাটি, এখানে আমার এই দুধ দিয়ে যে তৈরি হয় যে আমার বাই প্রোডাক্টগুলো, যেমন ঘি, বাটার, দই, মিষ্টি, সবগুলো এখানে হয়। এখানে আমার দিন রাত প্রায় 24 ঘন্টা অনবরত সকল প্রক্রিয়াগুলো এখানে চলতে থাকে। তো এইটা একটা নির্বিঘ্নে, আপনি শুধু খামার না, এটা একটা শিল্প নগরী বলতে পারেন। কতজন কাজ করে আপনার এখানে? আমার বর্তমানে সব আউটলেট সহ 2 খামার মিলে প্রায় 52 জন। অনেকগুলো মানুষের কর্মসংস্থানের জায়গা কিন্তু এখানে হয়েছে, এটি বেশ ভালো একটি ব্যাপার। সব কিছু মিলিয়ে যদি প্রফিটে থাকা যায় তাহলে এটি একটি ভালো কর্মক্ষেত্র বলা যেতে পারে। না, আলহামদুলিল্লাহ, আমি বেশি করছি কিনা জানি না, তবে এখন পর্যন্ত ঠিকই আছি। কিছু মানুষের সেবা দিয়ে যাচ্ছি, কিছু মানুষের কর্মসংস্থান তৈরি করছি, আলহামদুলিল্লাহ। ভাইয়া, বাছুর কতগুলো আছে? এখানে প্রায় 50টা আছে। আর আমার এখানে তো 2 মাস বয়স হলেই বাকিটা আমি ওই খামারে ট্রান্সফার করি। আচ্ছা, ছেলে বাছুর কতগুলো, মেয়ে বাছুর কতগুলো? এইখানে আমার এবারে ছেলেই বেশি হয়েছে, এক সিজনে এক রকম বেশি হয়, এবারে ছেলে বেশি হয়েছে। ছেলে এখানে প্রায় 75% ছেলেই হয়েছে এবারে। ছেলে বাছুরগুলো নিয়ে কি পরিকল্পনা আছে? ছেলেগুলো তো আমি বড় হইলেই আমি মাংস উৎপাদন করি।
আমার কুরবানিতে বিক্রি করি। এই সময়টা খুব যত্ন নিতে হয় বাছুরের ক্ষেত্রে। মেল যেগুলো আছে সেগুলো তো আলাদা যত্ন, এবং ফিমেল যেগুলো থাকে, কারণ এগুলোই হচ্ছে আপনার এই খামারের ভবিষ্যৎ। ওগুলোকে একদম বকনা হওয়ার আগ পর্যন্ত যথাযথভাবে ওদের পরিচর্যার প্রয়োজন রয়েছে। এই সময়টাতে কি করে থাকেন? ওদেরকে আসলে মায়ের দুধটা একটু পর্যাপ্ত খাওয়াতে হয়, যেন ছোটকাল থেকেই তারা ভালো একটা গ্রোথ এবং সুস্থ অসুখ বিসুখ ছাড়াই যেন তারা বড় হয়। তাহলেই সেই গাভীটা আপনার পরে দুধের প্রোডাকশন ভালো দিবে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকবে। তো ওইভাবেই আমরা ওদেরকে একটু দীর্ঘ সময় নিয়ে দুধ খাওয়াই, আর দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিই। তো এগুলো খেয়াল রাখতে হয়, এবং যখন যেটা ভ্যাকসিনের সময় আসে ভ্যাকসিন দিয়ে রাখি। এটা মোটামুটি আমরা 9-15 মাস বা 12 মাস রেডি করি। 15 মাসের পরে আমরা ওদেরকে বীজের ব্যবস্থা করি। দানাদারের প্র্যাকটিসটা কবে করেন? দানাদার ছোটকাল থেকেই করি। আমাদের যেমন এখানে এদের বয়স প্রায় 1 মাস, কি দানাদার দেওয়া আছে আমাদের, যাদের 1 সপ্তাহ হতে দানা দেওয়া, মাঝে মাঝে খায়, তারা দুধও খায়, দানাদার খায়, এইভাবে ওদের প্র্যাকটিসটা করে ওঠে। ওরা বয়স অনুযায়ী, ওজন অনুযায়ী ওদের দুধ খেতে দেয়া হয়, আমি যতটুকু জানি। আপনি কতটুকু পরিমাণের দুধ? আমার এখানে একেবারে দুধ মেপে দেওয়া হয়, যেটা আমি আলাদা পাত্রে খাওয়াই, মায়ের বাটে খাওয়াই না। তো আমাদের প্রথম যে বাচ্চাটা হয় সেটা গ্রোথ অনুযায়ী প্রায় 1 থেকে 1.5 কেজি খাওয়াই আমরা পার বেলা। এটা আমরা প্রায় যেন একটা বাছুরকে প্রথমত আমরা 1 মাস 4 বেলা দুধ খাওয়াই, তারপর একটু বড় হলে 3 বেলা খাওয়াই, তারপরে যখন 1.5 মাস পার হয়ে যায় 2 বেলা খাওয়াই আমরা। কৃষি বিষয়ে যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন। প্রযোজক এসএ ফিড মাটির কথা, বাড়ি 47, রোড 116, গুলশান 1, ঢাকা। তুমি থাকো, হ্যাঁ। দর্শক, নর্থ বেঙ্গল ডেইরি ফার্মে আজকে অনেকটা সময় কাটালাম, বেশ ভালো লাগলো। এখানকার উৎপাদিত দুধ দিয়ে দই, মিষ্টি, ঘি তৈরি হচ্ছে, যেমনটা আপনারা শুনছিলেন, বেশ ভালো লাগার। তবে আমার সারাদিন থেকে যেটুকু মনে হয়েছে, গাভীগুলোর প্রতি আরেকটু যত্নশীল হওয়া প্রয়োজন, জাত উন্নয়নে আরেকটু গুরুত্ব দেওয়া প্রয়োজন। নিশ্চয়ই আমরা আবার যখন আসবো তখন আরও ভালো কিছু দেখতে পাবো। এই ছিল আমাদের আজকের এসএ ফিড নিবেদিত কৃষি বিষয়ক অনুষ্ঠান মাটির কথা। আবার দেখা হবে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।